নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইউনিফর্মের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে, একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ বেগু। ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আরও কঠোরভাবে তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। এবারে বিস্তারিত সংবাদ। স্কুলের পড়ুয়াদের সরবরাহ করার ইউনিফর্মের গুণগত মান যাতে বজায় থাকে সেজন্য সতর্ক দৃষ্টি রাখছে সরকার। ইউনিফর্মের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে, একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ বেগু। বৃহস্পতিবার মন্ত্রী শিলচরে নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। তিনি জানান, স্কুলে নতুন ভবন তৈরির জন্য ইতিমধ্যে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন নির্মাণের। কথার সূত্রে তিনি জানান, পড়ুয়াদের ইউনিফর্ম সরবরাহের জন্য সরকারের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে, তাই পড়ুয়াদের যাতে যথাযথ মানের ইউনিফর্ম সরবরাহ করা হয় সেদিকে নজর রাখছে সরকার। আর নিয়মিত ব্যাপারটা যাচাই করে দেখা হবে। মন্ত্রী এদিন নিজেও কয়েকজন পড়ুয়াকে ডেকে তাদের ইউনিফর্মের মান কেমন তা পরীক্ষা করে দেখেন। পড়ুয়াদের মিড ডে মিল ডিম খাওয়ানোর জন্য সরকারের তরফ থেকে যে অর্থ দেওয়া হয় তা দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়ানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। শিক্ষকদের এই অভিযোগ নিয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, বরাদ্দ অর্থে খুচরো বাজার থেকে ডিম কিনলে আর্থিক টানাটানি হতেই পারে, তবে স্কুল কর্তৃপক্ষকে তো একটা ডিম কিনতে হয় না, তাদের কিনতে হয় অনেকগুলো ডিম। পাইকারি বাজার থেকে কিনলে দর কিছুটা কম পড়বে, তখন ব্যয় বেড়ে যাওয়ার সমস্যা হওয়ার কথা বলেন তিনি। মই আজি সাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ থাৰ্ড ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃ সভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়, গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব মেটেৰিয়েল। আৰু এটা কুৱেশ্যন ছাৰ, যে মিড ডে মিলত যিখিনি পইচা চৰকাৰৰ পৰা আহে, আমাৰ টিচাৰসকলৰ কমপ্লেইন যে এইখিনি পইচা দিয়াতে কণী সিহঁতে খুৱাব নোৱাৰে, এইটো বজাৰ ৰেটৰ লগত এডজাষ্ট নহয়। তো এইটো কি চৰকাৰে মিড ডে মিলৰ এই চেংচনটো বঢ়াব বুলি ভাবিছে নেকি? নিশ্চিত হবে, কাৰণ এইটো দেখা যায় তেওঁলোকে যদি অলপ প্ৰচেষ্টা চলায় যে ৰিটেইল প্ৰাইচৰ লগত যদি আপুনি মিলাব যায় নিমিলে। কিন্তু আমিতো এটা কণী আমি ৰিটেইলত নিকিনো, আমি হোলচেলত কিনিব লাগে, আৰু হোলচেলত কিনিলে আমি চৰকাৰে যি প্ৰাইচ দিছে সেই প্ৰাইচৰ ভিতৰত হৈ যায়। আৰু ইয়াত কুকিঙৰ খৰচটো বেলেগে দিয়া যায়, মেটেৰিয়েল কষ্ট বেলেগে দিয়া যায়, চাউল চৰকাৰৰ তৰফৰ পৰা FCI চাউলটো যোগান ধৰে। গতিকে সামগ্ৰিকভাৱে SMDC এই সম্পৰ্কে সিদ্ধান্ত ল'ব লাগে সকলো স্কুলে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রমেশ বেগু শিলচরে বিভিন্ন স্কুলের গুণোৎসবে অংশগ্রহণ করার পর এদিন পলিটেকনিক কলেজ পরিদর্শন করেন। এরপর তিনি একটি মত বিনিময় সভায় মিলিত হন। এর আগে পলিটেকনিক কলেজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি সহ পলিটেকনিক কলেজকে আরও উন্নত মানের করার উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিলচর শহরের বিভিন্ন কলেজ বিদ্যালয় সহ পলিটেকনিক কলেজকে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকার এবং টাটা প্রযুক্তির যৌথ উদ্যোগে 10 কোটি টাকা ব্যয়ে একটি উন্নত মানের কার্যালয় তৈরি করা হয়েছে, যা আগামী 1 মাসের মধ্যে উদ্বোধন করা হবে। এতে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনে বিশেষ সুবিধা হবে। শেষৰ পৰ্যায়ৰ গুণোৎসৱৰ তাৰ কাৰণে মই কাছাৰ জিলাৰ কেইবাখনো বিদ্যালয় আমি
পৰিদৰ্শন কৰিলোঁ। নৰসিং হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ পৰা মনমোহন গাৰ্লছ স্কুল আৰু একেবাৰে ভিতৰুৱা আপোনাৰ বৰখলা সমষ্টি যিটো আপোনাৰ চালচাপৰা এডুকেশ্যন ব্লক, তাতো গৈ মই বিদ্যালয় চাই আহিলোঁ আৰু মোৰ যিখিনি অবজাৰভেশ্যন আছে সেইমতে মই ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু লাষ্ট মই শিলচৰ পলিটেকনিক, এখন পুৰণি একেবাৰে ব্ৰিটিছ দিনৰ পৰাই থকা এখন পলিটেকনিক, এই পলিটেকনিকখনৰ ফেকাল্টি ষ্টুডেণ্টৰ লগত মত বিনিময় কৰোঁ। পলিটেকনিকসমূহক এম্পাৱাৰ কৰাৰ কাৰণে প্ৰতিখন পলিটেকনিকত 10 কোটিকৈ টকা খৰচ কৰি আমি চেণ্টাৰ অফ এক্সেলেঞ্চ বনাই আছোঁ টাটা টেকনলজিজৰ লগত। সেই প্ৰজেক্টটো ইয়াতে এতিয়া কমপ্লিট হৈছে আৰু এমাহৰ ভিতৰত উদ্বোধন হ'ব, কোৰ্চ আৰম্ভ হ'ব। মই তেওঁলোকৰ সমস্যাবিলাক চাইছোঁ আৰু ইয়াতে বহু স্কুলত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, ৰুমৰ স্পেচটো কম, গতিকে এডিশ্যনেল ক্লাছৰুম লাগিব। সেইটো সমগ্ৰ শিক্ষাই সেইখিনি ব্যৱস্থা কৰিব। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পেগু। এদিন শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে কলেজ অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজের প্রাক্তনীরা আন্তরিক সংবর্ধনা জানান। এদিন কলেজ কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান, শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষা গ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার। আমি তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞ। The huge structures if you have, that doesn't signify that it is something, your institute is something big or something huge. It is the quality which matters. This is a college established in a plot of land measuring only 4 acres. There are colleges which have 100 acres. You should not have any inferiority or complex that your land area is small, your building size is small. Your number of students in comparison to GC College, which has 4,000 plus enrollment, you have just 1,200 enrollment. Think of the quality output of your college. If you focus on the quality, then very naturally you will shine, you will rise above others. Number 2 things I would like to request to my faculty and students. It is NEPAs. And in my experience, many people who talk big about NEP 2020, but they do not understand. They have not yet understood what NEP is for. NEP is not simply about a 4-year degree course. NEP is not simply about integrating Indian knowledge system into education. And NEP is not... ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নতিকরণের লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায়ন সহ জেলা কমিশনার মৃদুল যাদব, এসপি নোমাল মাহাত্তা, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায়, সঞ্জয় রায় সহ অন্যান্যরা। বিধায়ক জানান, 350 কোটি টাকা ব্যয়ে শহরের 13টি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল, ডিটেক্টরস ইত্যাদি। এতে শহরের যানজট সমস্যা, দুর্ঘটনা সহ বেপরোয়া চলাচল রোধ করা সম্ভব হবে। আজকের দিনে শিলচর শহরে ITMS সিস্টেম শুরু হয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আমরা যেটা দেখি যে বড় বড় শহরে ট্রাফিক লাইটের মাধ্যমে আমাদের এই ট্রাফিক যাতে কনজেশন না হয় তার জন্য তার সিস্টেমকে রেডি করা হয়। দীর্ঘদিন পর শিলচর শহর সেটা পেয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বিধায়ক হওয়ার পর অনুরোধ করেছিলাম, আমাদের বিভাগীয় মন্ত্রী তখন ছিলেন অশোক সিংহলজি, আরবান ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজ হচ্ছে ডাহুয়ার পক্ষ থেকে, তো ওনাকেও রিকোয়েস্ট করেছিলাম আমাদের আজকের দিনে গার্জিয়ান মিনিস্টার জয়ন্তমল্ল বড়ুয়াকেও
রিকোয়েস্ট করেছিলাম। মুখ্যমন্ত্রী সহ এই দুজন মিনিস্টারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আজকের দিনে শিলচর শহরের ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখে আজকে সেই কাজ শুরু হয়েছে। কন্ট্রাক্টর বরাত পেয়েছেন, আগামী 2 মাসের ভেতরে এই কাজ উনি শেষ করে দেবেন। তারপর পুলিশের কাজ শুরু হবে। পুলিশ প্রশাসন এটাকে হ্যান্ডওভার করবে কন্ট্রাক্টর পুলিশ প্রশাসনের কাছে, তারপর এটা সিস্টেমটা রেডি হবে। তাই আপনারা জানেন যে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট মানে লাইট জ্বলবে শুধু সেটা না, এখানে ক্যামেরারও ব্যবস্থা রয়েছে, সিসিটিভি থাকবে, যে সিসিটিভির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যদি কেউ ট্রাফিক রুল ব্রেক করে তাহলে তার ফাইন করা সম্ভব হয়। আর যদি উইদাউট হেলমেট কেস যায় তাহলে এই যে সিসিটিভির মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা। এদিকে বাংলাদেশ ঘটনার পর থেকে উপত্যকা লাগোয়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আরও কঠোরভাবে তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার বিওপির অন্তর্গত বিএসএফ এর 16 নং ব্যাটালিয়ন সীমান্তে কড়া নজরদারি রেখে চলেছে। বিওপির লাফাশাইল আউটপোস্টে কর্মরত বিএসএফ এর পুরুষ ও মহিলা প্রহরীরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন কাঁটাতারের আশপাশের এলাকায় পেট্রোলিং চালানোর পাশাপাশি প্রতিটি বিষয়ে তীক্ষ্ণ নজর রেখে চলেছেন। অস্ত্রশস্ত্র সহ অত্যাধুনিক বিভিন্ন উপকরণের মাধ্যমে বিএসএফ জওয়ানরা সীমান্তে দিনরাত টহল দিচ্ছেন। লাফাশাইল আউটপোস্টের অধীনে সীমান্তের 8 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় 23 থেকে 30 নং পর্যন্ত মোট 8টি কাঁটাতারের গেট রয়েছে, যার মধ্যে 28 নং গেটের লাগোয়া ভারতের একটি গ্রাম রয়েছে। সেখানে 63টি ভারতীয় পরিবারের প্রায় 4 শতাধিক মানুষ বসবাস করেন। সীমান্ত লাগোয়া নোম্যান্স ল্যান্ডে শাকসবজি উৎপাদন করে এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। এলাকার সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তৎপর রয়েছে বিএসএফ। এছাড়াও দুদেশের মধ্যে থাকা পিলারের পাশেও দিনরাত নজরদারি চলছে জওয়ানদের, যাতে ভারতে অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই সংঘটিত না হয়। আন্তর্জাতিক সীমান্তের পাশে লাগোয়া গ্রামের জনগণের সহায়তায় বিএসএফ বাহিনী সেবামূলক বিভিন্ন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলাদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছে বিএসএফ, যে মেশিনের মাধ্যমে স্থানীয় মহিলারা সহজেই স্যানিটারি ন্যাপকিন উপলব্ধ করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, স্থানীয়দের জীবন জীবিকার কথাও মাথায় রেখেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফ এর 16 নং ব্যাটালিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের নোম্যান্স ল্যান্ডে জেসিবি ও বুলডোজারের মাধ্যমে সমস্ত জঙ্গল পরিষ্কার করে সেখানে উৎপাদনের ক্ষেত্র তৈরি করছেন এবং এলাকার জনগণ নোম্যান্স ল্যান্ডে রকমারি শাকসবজি উৎপাদন করে নিজেদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি পরিবার প্রতিপালনের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়েছেন। বিগত দিনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা নিয়ে এপারের জনগণ কিছুটা সংশয়ে দিন কাটালেও সীমান্তে মোতায়েন বিএসএফ এর কড়া নিরাপত্তায় স্থানীয়রা নির্ভয়ে বর্তমানে দিন কাটাচ্ছেন। নিজের অনুভূতি মিডিয়ার সামনে তুলে ধরতে এলাকার জনগণ বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেন। লাফাশাইল এলাকা, লাফাশাইল পার্ট 3 এবং এটা হলো পশ্চিম লাফাশাইল, যেটা আমরা নর্থ লাফাশাইল বলি। তো এখানে আগে আমাদের এই বর্ডার রোড, এই বর্ডার রোডে আমাদের ফেন্সিং আছে। ফেন্সিংয়ের এদিকে আমাদের ভারতবর্ষের প্রচুর জমি আছে যেখানে জঙ্গল ছিল। তো এই 16 নম্বর ব্যাটালিয়ন যেটা, এই ব্যাটালিয়ন আসার পরে এই জঙ্গলগুলা সফা করে দিয়েছে। ওরা সফা করে দেওয়ার পর এখানে বর্তমানে আমাদের সবজি ক্ষেত হচ্ছে। এখান থেকে মানুষ যাতে তারা জীবিকার জন্য এই সবজি ক্ষেতের মাধ্যমে অনেক ইনকামও করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের গভর্নমেন্ট যখন পরিবর্তন হলো, তো এই কোটা আন্দোলনে যে গভর্নমেন্ট পরিবর্তন, এরপরে আমাদের ভারতবর্ষে আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি আমাদের অনেক ভয় হয়েছিল। আমাদের যে বিএসএফ জওয়ান যারা, বিশেষ করে 16 নম্বর ব্যাটালিয়নের যারা জওয়ান আছে, তো এরা আমাদের সবসময় খোঁজখবর নেয়। কোনো অসুবিধা হলে ওদেরকে আমরা বলি। তো এই জন্য আমরা সুরক্ষিত আছি। আর বিশেষ করে আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের এখানে কুশিয়ারা নদী আছে এবং এখানে ফেন্সিং। সীমান্তে মোতায়েন বিএসএফ এর জওয়ানদের উপস্থিতি স্থানীয়দের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন তারা। মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ বাহিনী যেভাবে দিনরাত কাজ করে চলেছে, তাতে তারা নিজেদের পুরোপুরি সুরক্ষিত বলে মনে করছেন। যতদিন সীমান্তে বিএসএফ এর জওয়ানরা উপস্থিত থাকবেন, শত্রু কখনো ভারতের দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না বলেও এদিন জোর গলায় দাবি করেন সীমান্তবর্তী এলাকার মানুষ। আমরা ওখানে গেট আছে, 28 নম্বর গেট আছে, আমরা ওখানের মানুষ। আর আগে তো ওই যে জিনিস আছে বাজার থেকে আনতাম টাকা দিয়ে, এখন আমরা 1 টাকা হইলে পাই, এটাই আমরা যথেষ্ট। আর আমরা খুশি আছি, আমরা বাজারে যাইতে লাগে না। আমরা স্যানিটারি ল্যাট্রিন পাই, আর 1 টাকা দিলে আমরা ওখানে এই জিনিস পাই, বাজারে যাইতে লাগে না। বিএসএফ আমরা দিয়ে দিছে, আমরা 16 ব্যাটালিয়নে, এটাই আমরা জন্য যথেষ্ট। নেওয়ার পরে যে জঙ্গলটা সাফ করিয়া দিয়া এই জায়গাটা যে আমরা সুবিধা করিয়া দিচ্ছেন,
আজকে অনেক মানুষ বিদেশ যার কুয়েত গিয়েও মানে সবজির খেত কিছু করে। আজকে আমরা করে থাকি আমরা নিজের খেত নিজের ইচ্ছা মতো খেত করিয়া আমরা পরিবার আমরা চালাইতে পারি। আর হাইলাকান্দি মনাছড়া বাজারের সামনে স্কুল থেকে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো বাবা ও ছেলের। মৃত দুজনের নাম সালেহ আহমেদ বরভুইয়া ও তানিশ আজম বরভুইয়া। মৃত শিশুটির বয়স আনুমানিক 5 বছর বলে জানা গেছে। সূত্রমতে বাবার বয়স 42। ঘটনার পর স্থানীয় জনগণ গাড়ি চালককে আটক করে এবং ধর্নায় বসে দাবি জানায় যে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না, বরং আপনারা ড্রাইভারকে নিয়ে যান। তারপর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত হন হাইলাকান্দি এসপি লীনা দোলে। তিনি উপস্থিত জনতাকে শান্ত করে মৃতদেহগুলো হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তারপর ঘাতক গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সূত্রে জানা গেছে আসামির নাম সালমান। সে নেশা করে গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি। তিনি প্রশাসনের কাছে আবদার জানিয়ে বলেন যে প্রশাসন যাতে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নেয় এবং ওভারস্পিড করে গাড়ি চালানো বন্ধ করার জন্য দাবি জানান তিনি বলেন অনেক চালক মদ্যপ অবস্থায় গাড়ির গতি বাড়িয়ে এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটাচ্ছে, সেজন্য নিরীহ মানুষরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর। বাসায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল যাওয়ার সময় একটি গাড়ি ডাম্পার গাড়ি ধাক্কা মারে, যেভাবে মর্মান্তিকভাবে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার প্রতি গভীর সমবেদনা জানাই এবং পরিবারের যাতে শান্তি হয় এবং যাতে ভবিষ্যতে যাতে তাই সেই ফ্যামিলিগত যারা আছেন তাদের কাছে আমরা আল্লাহ তাআলার কাছে দাবি জানাচ্ছি যাতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করুন। আর প্রশাসনের কাছে আমাদের দাবি এভাবে যে গাড়ি ঘোড়া যেভাবে বিভিন্ন সময়ে গাড়ি ঘোড়ার যে অ্যাক্সিডেন্ট, সেই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং এই পরিবারের ক্ষতিপূরণ তো আর কি দিবে, পরিবারের তো ক্ষতিপূরণ কোটি টাকা দিয়েও সেটা পূরণ হবে না। তাই আমরা এই যে বেদনাদায়ক এবং দুঃখজনক এই ঘটনা, যেটা মানে আমি নিজের জীবনের মধ্যে প্রথম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আমার সমস্ত পরিবারের প্রতি যাতে আল্লাহ তাআলা তাদের এই পরিবারকে শক্তি দান করেন, এই পরিবারের যিনি যারা আছেন তাদের যাতে আল্লাহ তাআলা তাদের শক্তি দান করেন। কারণ এইসব মর্মান্তিক এটা যে ছোটো ছেলে দানিশ আহমেদ 5 বছর বয়স, আর এই সালেহ আহমেদের একটা মেয়েও আছে 7 বছর হবে, বা ওনার পত্নী আছে, তাদের আল্লাহ তাআলা যে তাদেরকে মনে শক্তি দেন। এই যে মেয়েটা অসহায়, আজকে 5-7 বছরের মেয়ে অসহায়, আর যে পুত্র যে দানিশ আহমেদ 5 বছরের শিশু, নিষ্পাপ শিশু, যে ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা জানি না যেভাবে হয়েছে, যাতে ভবিষ্যতে যাতে মানুষের আরও যাতে মানুষের লক্ষ্মীপুর সমজেলায় ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যে এই ইনডোর স্টেডিয়ামটির কাজ সম্পূর্ণ হয়েছে। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টনের পাশাপাশি অন্যান্য ইনডোর গেম খেলারও ব্যবস্থা রয়েছে। লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল 2019 সালে। কোভিড অতিমারির সময় বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে আবার কাজ শুরু হয়। অত্যাধুনিক এই স্টেডিয়ামে খেলার পাশাপাশি খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের দাবি শীঘ্রই এই স্টেডিয়াম উদ্বোধন হলে স্থানীয় খেলোয়াড়রা এর থেকে উপকৃত হবেন। বিল্ডিংটা হইল গিয়া ইনডোর স্টেডিয়াম ব্যাডমিন্টন খেলার 6টা ফিল্ড আছে এখানে, 6টা ফিল্ড আছে, ব্যাডমিন্টন খেলার সুবিধা আছে এখানে। আর সম্পূর্ণ কাজ সমাপ্ত, এখন থেকে খেলাধুলা করতে পারবো। রুম আছে, প্লার থাকার সুবিধা আছে, টয়লেট বাথরুম এগুলা আছে, একটা আছে। আরম্ভ হয়েছিল 2019, কাজ সমাপ্ত হয়ে গেছে গিয়া 6-7 মাস আগেও শেষ হয়ে গেছে। তো 10 কোটি টাকার প্রজেক্ট আছিল, আর গ্রামবাসী হিসাবে তো আমরা সহযোগিতা করিয়া গেছি সবসময়, কাজও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আর ভবিষ্যতে আমরারও বাচ্চা আছে, আর লক্ষ্মীপুর প্লাস বরাক ভ্যালি সব বাচ্চা এখানে খেলাধুলা করতে পারবো, ভবিষ্যতে উন্নতি হইব। আমার যত তাড়াতাড়ি এটা ওপেনিং হয়ে যায়, এখন তো সিজন রয়েছে, বাচ্চারা খেলাধুলা করতে পারবো, এটার অপেক্ষায় আমরা আছি। কুয়ারপাড় শ্রীকোনা রোডে অত্যন্ত নিম্নমানের সড়ক তৈরির কাজ সরজমিনে খতিয়ে পূর্ত বিভাগে লিখিত নালিশ বিজেপির জেলা সহসভাপতি অমিতাভ রায় সহ স্থানীয় বিজেপি কর্মকর্তাদের। এ নিয়ে কাজের ঠিকাদারের বিরুদ্ধে কাজে অনিয়ম ও নিম্নমানের কাজ করার বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। নালিশের একটি প্রতিলিপি মন্ত্রী কৌশিক রায়কেও প্রদান করা হয়েছে।
সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দুর্নীতি নিয়ে সরব হলেন স্থানীয় একাংশ যুবক। বৃহস্পতিবার উন্নয়ন খণ্ডের কার্যালয় প্রাঙ্গণে নির্মীয়মান প্রকল্পের দুর্নীতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পিঙ্কু লস্কর, আসাদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা জানান, ব্লক কার্যালয়ে যাওয়ার রাস্তার রেলিং ও ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম চলছে। গুণগত মানের কাজ বজায় না রেখে কোনো মতে কাজ সারা হচ্ছে এবং টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তারা জানান, পঞ্চদশ অর্থ বর্ষ থেকে 2-3টি প্রকল্প নির্মাণে প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ হয়, আর মাত্র 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে বাকি টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে বিডিওকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, উল্টো আরটিআই করার পরামর্শ দেন বলে জানান তারা। এছাড়া ব্লকের পুরনো ঘর কোনো নিলাম না করেই চুপিসারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পিঙ্কু লস্কররা। সোনাই ব্লকের দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে বিভাগীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন পিঙ্কু আহমেদ লস্কর, আসাদ আহমেদ লস্কর সহ আফসার হোসেন লস্কর, হাবিজুর হোসেন বরভূঁইয়া, আক্তার হোসেন বরভূঁইয়া, বাপন লস্কর সহ অন্যরা। আমরা এটাও দাবি আপনারা মিডিয়ার মাধ্যমে যে আমরা ডিসি স্যারটা অ্যাকশন করে যে আমরা যে এটা ইনকোয়ারি করতে দেখতা, আমরা সিএম স্যারে অ্যাকশন করে করিয়া যে এটা দেখতা দেখে একটা ইনকোয়ারি করুক। এটা যে সোনাই ব্লকে আজকে নতুন না, কন্টিনিউ যাওয়া যার এক পরে ইয়ে যার। আরটা মধ্যে আমি এটা শুনছি যে 15 ফাইন্যান্সও 14 এনার্জিসর কার্য যে রাঙ্গিয়ার জিপিড 85,000 টাকা তারা 85% তারা ডিপার্টমেন্টে রাখে, 15% যে কাজ করে হে পায়। এটা আমরা একটা এভিডেন্স আছে, রেকর্ডিং আছে একজনের। হ্যাঁ, তো ওইটাই মোটামুটি চলে, সোনাই ব্লকে এই অবস্থা চলে। আর সম্পূর্ণ এটার দায়ী বিডিও স্যার, ইআরএস। আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা সোনাইবাসীকে সব এটা দেখাইতাম চাই, জানাইতাম চাই। আমরা ডিসি মহোদয়ের এটা দেখাইতাম চাই, তার কাছে আমরা বিচার প্রার্থী যেটা আমরা সুবিচার পাই। আর এই যে সামনে এটা গড় দেখা যাচ্ছেন আপনি, আজকে পুরোনো গড় এটা ভাঙ্গিয়া, এটা কোনো জাত এই টেন্ডার হয়েছে না, কোনো জাত অকশন হয়েছে না, কোনো জাত পেপার কাটিং নাই, কোনো জাত অ্যাডভাইজিং নাই। হ্যাঁ, তারা কইলে তারা কয়টা করছে। আমি একটা কথা শুনছি যে নিচে চা দোকানকে 25,000 টাকা দিই এটা বলে কিনছেন, 25,000 টাকার গড়নি। আপনারা কইন, আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আপনার এটা 25,000 টাকার গড়নি। কাটলিছড়া ধলাই ষষ্ঠ খণ্ডের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আসরে দূর দূরান্তের ভক্তদের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আসর অধিবাসনের মাধ্যমে সূচনা হয় মঙ্গলবার। এতে এতদ অঞ্চলের সুখ্যাত কীর্তনীয়রা হরিনাম পরিবেশন করেন, ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিন নাম সংকীর্তন, আরতি, ভোগ নিবেদন সহ জয়রাধা সুদর্শন লাল সম্প্রদায়ের পূর্ণ আসরের মধ্য দিয়ে দধিভাণ্ড ভঙ্গন করে অষ্টপ্রহর আসর সম্পন্ন হয়। এ নিয়ে বিস্তারিত জানান আশ্রম কমিটির পক্ষে সভাপতি সুব্রত রায়, সহসভাপতি হরপ্রসাদ দাস, সম্পাদক সঞ্জীব দেব, সহসম্পাদক অজিত শুক্লবৈদ্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। ইউনিফর্মের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে, একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ মিত্র। ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আরও কঠোরভাবে তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।